মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আজকে তোমাদের বিষয় পর্যায় সারণী। এখানে 20টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর থাকবে, বিস্তারিত আলোচনা সহ। তোমরা নিজেরাও নিজেদের পরীক্ষা করতে পারবে যে 20র মধ্যে তোমরা নিজেরা কত পারফর্ম করছো। প্রত্যেকটি প্রশ্নে কিছু সময় পাবে, সেই সময়ের মধ্যে তোমরা ভেবে খাতায় উত্তর লিখবে এবং তারপরে আমার স্ক্রিনে উত্তর আসবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বর্তমানের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট স্বীকৃত মৌলের সংখ্যা কত? পর্যায় সারণীতে বর্তমানের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট স্বীকৃত মৌলের সংখ্যা কত? প্রশ্নের পর তোমাদের স্ক্রিনে কাউন্টডাউন থাকবে, সেই কাউন্টডাউনের পর অলরেডি শুরু হয়ে গেছে, এরপরেই তোমাদের স্ক্রিনে উত্তর ভেসে উঠবে। সঠিক উত্তর 118টি। এই 118টির মধ্যে 92টি প্রাকৃতিক মৌল এবং 26টি মনুষ্যসৃষ্ট মৌল বর্তমান। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য ফাদার অফ পিরিয়ডিক টেবিল? পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? অলরেডি কাউন্টডাউন শুরু হলো, নিজেরা উত্তর ভেবে নাও এবং লিখে নাও, এরপরেই উত্তর সামনে আসবে। সঠিক উত্তর দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ 63টি মৌলকে নিয়ে তাদের ধর্ম অনুযায়ী সাজিয়ে 1869 খ্রিস্টাব্দে পর্যায় সারণী প্রকাশ করেন দিমিত্রি মেন্ডেলিভ। এবার কোয়েশ্চেন নাম্বার 3 তোমাদের সামনে, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? ভালো করে লক্ষ্য করো, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে উনি পরে নিজের পর্যায় সারণী পরবর্তীকালে সংশোধন করেছিলেন। সেই সংশোধিত পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? সঠিক উত্তর 7টি পর্যায় এবং 9টি শ্রেণী, যেখানে নিষ্ক্রিয় মৌলগুলোকে 0 শ্রেণীতে রাখা হয়েছে। বাকি 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8 রোমান 1 to 8 এবং নিষ্ক্রিয় মৌলগুলোকে 0 শ্রেণীতে রাখা হয়েছে। এইভাবে তোমরা পরপর প্রশ্নগুলো পেয়ে যাবে। চলে আসছে আমাদের স্ক্রিনে কোয়েশ্চেন নাম্বার 4, আধুনিক পর্যায় সারণীর মৌল সাজানোর মূল ভিত্তি কী? অর্থাৎ কোন ধর্মের উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে শ্রেণী এবং পর্যায় বরাবর সাজানো আছে? আধুনিক পর্যায় সারণীর মৌল সাজানোর ভিত্তি কী? তোমরা ভেবে নাও। ইতিমধ্যে 3টে প্রশ্ন হয়ে গেছে, তোমরা কেমন পারফর্ম করছো আমাকে জানিও। কোয়েশ্চেন নাম্বার 4 কাউন্টডাউন শেষ। সঠিক উত্তর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। 1913-14 সালে মোজলে নামক একজন বিজ্ঞানী বলেন, পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্ম, এরাই মৌলের ধর্ম নিয়ন্ত্রণ করে, পারমাণবিক গুরুত্ব নয়। তারপর থেকে পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি না করে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছিল। চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের সামনে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কে আবিষ্কার করেন? আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, মডার্ন লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কে আবিষ্কার করেন? প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো, পরীক্ষাতেও যদি তোমাদের আসে হইচই না করে ভালো করে খেয়াল করো। এখানে অনেকগুলো ধাপ আছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কে আবিষ্কার করেন? প্রশ্নটা ভালো করে খেয়াল করো, প্রশ্নগুলো একটুর জন্য তোমাদের ভুল হয়ে যেতে পারে। যদি আসতো আধুনিক পর্যায় সারণীর সংশোধিত রূপ, সেটা একরকম। যদি আসতো মেন্ডেলিভের পর্যায় সারণী আলাদা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। সঠিক উত্তর নিলস বোর। নিলস বোর ইনি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আবিষ্কার করেন। নিলস বোর আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আবিষ্কার করেন। এরপর চলে আসছে তোমাদের সামনে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? এক্ষুনি যেটা হলো নিলস বোরের আবিষ্কৃত আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? তোমরা ভাবতে থাকো। এরকম ভীষণ গুরুত্বপূর্ণ এই 20টি প্রশ্ন আমি তোমাদের জন্য সেট করেছি। প্রশ্নগুলোর উত্তর ভালো করে রেডি করে নিও এবং প্রতি মুহূর্তে আমার চ্যানেল ফলো রেখো। তোমাদের প্রস্তুতি ভীষণ সুন্দর হবে, এ ব্যাপারে আমি ভীষণ আশাবাদী এবং তোমাদের পাশে সবসময় আমি আছি। তো চলো এটাও লিখে নাও উত্তরটা, এক্ষুনি স্ক্রিনে তোমাদের সামনে উত্তরটা আসবে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি পর্যায়, কয়টি শ্রেণী? কাউন্টডাউন শেষ। সঠিক উত্তর 7টি পর্যায় এবং 18টি শ্রেণী। পর্যায় কিন্তু সবসময় দেখতে পাচ্ছ 7টিই থাকছে, 18টি শ্রেণী। এই শ্রেণীগুলোকে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা দিয়ে সূচিত করে বাম দিক থেকে ডান দিকে পরপর সাজানো হয়েছে, 1 থেকে 18। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টি শ্রেণী। নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে, পর্যায়গত ধর্ম নয় এমন একটি ধর্মের নাম বলো। পর্যায়গত ধর্ম নয়, পিরিয়ডিক প্রপার্টিজ নয় এমন একটি ধর্মের নাম বলতে হবে। অর্থাৎ যে সমস্ত ধর্ম
পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী পরপর সাজালে একটা নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক পরে পুনরাবৃত্তি ঘটে, তাদের পর্যায়গত ধর্ম বলে। কিন্তু পর্যায়গত ধর্ম অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয় না এমন একটা ধর্মের নাম বলতে হবে। পর্যায়গত ধর্ম নয় এমন একটি ধর্মের নাম বলো। প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে, ভীষণ আসে। অলরেডি কাউন্টডাউন চালু হয়ে গেছে, তোমরা ভেবে নাও উত্তরটা কী হবে, লিখে নাও খাতায়। সঠিক উত্তর হবে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কোনো নিয়ম মেনে চলে না, কোনো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয় না। তেজস্ক্রিয়তা মৌলের নিউক্লিয়াসের ধর্ম, এটা কোনো নিয়ম মেনে পরিবর্তন হয় না, তাই এটি পর্যায়গত ধর্ম নয়। প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 8 তোমাদের সামনে, কোন মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি? কোন মৌলের আয়নন বিভব, আয়নাইজেশন শক্তি, কোন মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি? এটা বলতে হবে তোমাদের কোন মৌলের, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা 2 নম্বরের প্রশ্নেও আসে যে অমুক মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি কেন? কোন মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি? কী হবে উত্তর? তোমরা ভাবো, খাতায় লিখে নাও কী হবে উত্তর। ইতিমধ্যে 7টি প্রশ্ন তোমাদের সামনে হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। হিলিয়াম আকারে ছোট এবং এটি নিষ্ক্রিয় গ্যাস। তোমরা জানো দ্বৈতপূর্তি অবস্থা থাকে, সর্ববহিঃস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, যে কারণে এরা ওই 2টি ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস নষ্ট করতে চায় না, তাই এরা আয়নন বিভব সবচেয়ে বেশি। কোয়েশ্চেন নাম্বার 9 তোমাদের সামনে, ক্ষার ধাতু কোন শ্রেণীতে থাকে? ক্ষার ধাতু কোন শ্রেণীতে থাকে? এইভাবে বিভিন্ন, তোমরা জানো আধুনিক দীর্ঘ পর্যায়ে 18টি শ্রেণী অলরেডি তোমাদের বলা হয়েছে। এই 18টি শ্রেণীতে বিভিন্ন ধরনের মৌল থাকে। তো ক্ষার ধাতু কোন শ্রেণীতে থাকে, এইটি এখন কোয়েশ্চেন নাম্বার 9 তোমাদের সামনে। এইরকমই পরীক্ষায় ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন শ্রেণীতে থাকে, হ্যালোজেন কোন শ্রেণীতে থাকে, এইরকম মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে, সেগুলো রেডি করে নিও। নিষ্ক্রিয় গ্যাস কোন শ্রেণীতে থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমাদের সামনে প্রশ্ন, ক্ষার ধাতু কোন শ্রেণীতে থাকে? কাউন্টডাউন স্টার্ট। সঠিক উত্তর এক্ষুনি স্ক্রিনে ভেসে উঠবে। ক্ষার ধাতু থাকে 1 নং শ্রেণীতে, প্রথম শ্রেণীতে 1 নং শ্রেণীতে ক্ষার ধাতু থাকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই ক্ষার ধাতুগুলি গ্রুপ 1 শ্রেণীতে থাকে, কারণ এদের সর্ববহিঃস্থ কক্ষে 1টি ইলেকট্রন থাকে। এবার চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 10, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত? এ প্রসঙ্গে বলে রাখি, ক্ষার ধাতুর যোজ্যতা কিন্তু 1। তাহলে ক্ষার ধাতুর যোজ্যতা, এটিও প্রশ্নে আসে। তো এবার আমার সামনে যে প্রশ্নটা, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত? বলো কি হবে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত হবে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত হবে? এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু কারা সেটাও মনে মনে ভেবে নাও। তো উত্তর নিশ্চয়ই অলরেডি তোমরা ভেবে নিয়েছো। চলো স্ক্রিনে দেখা যাক সঠিক উত্তর কি। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত? সঠিক উত্তর 2। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা 2, কারণ এদের লেখাই আছে দেখো, সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, তাই এদের যোজ্যতা 2 হয়। কোয়েশ্চেন নাম্বার 11, একটি সন্ধিগত মৌলের নাম বলো। সন্ধিগত মৌল, ট্রানজিশন এলিমেন্ট, একটি সন্ধিগত মৌলের নাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সন্ধিগত মৌল কাকে বলে সেটা নিশ্চয়ই তোমরা জানো। সন্ধিগত মৌল কাকে বলে সেটা নিশ্চয়ই জানো, যে দীর্ঘ পর্যায় সারণী 3 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলিতে থাকে। এরা 3 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলিতে থাকে, সন্ধিগত মৌল। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হচ্ছে আয়রন। এরকম আরও উদাহরণ রয়েছে প্রচুর। এরা আয়রন, এরা তীব্র তড়িৎ ধনাত্মক 1, 2 এবং তীব্র তড়িৎ ঋণাত্মক 13 থেকে 17 নম্বর গ্রুপের মাঝে থাকে। দুটো বাদিক এবং ডান দিকের মাঝে সমন্বয় সাধন করে বলে এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। কোয়েশ্চেন নাম্বার 12, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাস 3 প্রকার মৌলই আছে? এমন একটি শ্রেণীর নাম বলো যে শ্রেণীতে কঠিন তরল ও গ্যাস 3 প্রকার মৌলই আছে। কোন শ্রেণী সেটি? কঠিন তরল ও গ্যাস, স্বাভাবিক অবস্থায় কঠিন তরল গ্যাস 3 প্রকার মৌলই আছে। কাউন্টডাউন অলরেডি শেষ। সঠিক উত্তর হচ্ছে 17 নম্বর শ্রেণী, অর্থাৎ হ্যালোজেন শ্রেণী, যে মৌলরা যেখানে থাকে। আমরা জানি যে ফ্লোরিন এবং ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল এবং আয়োডিন কঠিন। ওকে, এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই হ্যালোজেন মৌলরা থাকে। তার মধ্যে ফ্লোরিন, ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। চলে যাচ্ছি আমরা 13 নম্বর প্রশ্ন। বলছে 0 শ্রেণী তথা 18 নং শ্রেণীতে কোন ধরনের মৌল অবস্থান করে? আগে যেটাকে 0 শ্রেণী বলা হতো, এখন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে সেটাকে 18 নং শ্রেণী বলা হচ্ছে। সেই 18 নম্বর শ্রেণীতে কোন ধরনের মৌল অবস্থান করে? 18 নম্বর শ্রেণীতে কোন ধরনের মৌল অবস্থান করে? আমি তোমাদের আগেই বলেছি এই কোন শ্রেণীতে কোন মৌল, এগুলো খুব ইম্পর্টেন্ট।
সঠিক উত্তর তোমাদের স্ক্রিনের সামনে এক্ষুনি ভেসে উঠবে। সঠিক উত্তর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। কারণ এদের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, তাই এদের যোজ্যতা শূন্য। তাই যেহেতু যোজ্যতা শূন্য অষ্টক পূর্তিতে থাকে, তাই এদের সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এবং এর তাৎপর্য হিসাবে এদের শূন্য শ্রেণী বলা হয়ে থাকে। তা 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস থাকে। একমাত্র ব্যতিক্রম হিলিয়াম, তার সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে। চলে আসছে 14 নম্বর প্রশ্ন। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সবচেয়ে বেশি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? পর্যায় সারণীতে যত মৌল আছে তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার? নিশ্চয়ই ভেবে নিয়েছো উত্তর, লিখেও নিয়েছো। অলরেডি তোমাদের 13টি প্রশ্নের তোমাদের সামনে চলে এসছে। 14 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের স্ক্রিনে এক্ষুনি। ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। পাউলিং স্কেল অনুযায়ী এর মান 4। আর সবচেয়ে বেশি তড়িৎ, তাহলে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক হচ্ছে সিজিয়াম। নেক্সট কোয়েশ্চেন আমাদের সামনে, একটি মুদ্রা ধাতুর নাম বলো। মুদ্রা ধাতু, কয়েনেজ মেটাল, যে সমস্ত ধাতু দিয়ে মুদ্রা বানানো হয়। একটি মুদ্রা ধাতুর নাম বলো। এটা খুব সহজ প্রশ্ন, নিশ্চয়ই তোমরা প্রত্যেকে পারবে। একটি মুদ্রা ধাতুর নাম, একটি মুদ্রা ধাতুর নাম বলো। কাউন্টডাউন স্টার্ট। লিখে নিয়েছো নিশ্চয়ই। সঠিক উত্তর হচ্ছে, এটি অনেক উত্তর হতে পারে, কপার। এছাড়া সোনা, রূপা এও হতে পারে, সোনা রূপাও হতে পারে। তাহলে যে সোনা, রূপা, তামা এই সমস্ত দিয়ে মুদ্রা বানানো হয়, তাদের মুদ্রা ধাতু বলা হয়। ওকে, নেক্সট চলে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 16। কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন? কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন? কিছুক্ষণ আগে আমরা ফেস করেছি কি, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ বলে আমি দুটো প্রশ্নই তোমাদের 20টি প্রশ্নের মধ্যে রেখেছি। কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম। অলরেডি কাউন্টডাউন স্টার্ট। তোমরা ভেবে নাও সঠিক উত্তর কী হবে, লিখে নাও। তো চলো দেখা যাক উত্তর কী হবে। সিজিয়াম। সিজিয়াম পাউলিং স্কেলে এর ভ্যালু সব থেকে কম। এটি সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক, সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17-এ পৌঁছে গেছি আমরা। পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটি মৌলের নাম বলো। ভেরিয়েবল ভ্যালেন্সি, অর্থাৎ একটি মৌল যারা একাধিক যোজ্যতা দেখায়, যারা একাধিক যোজ্যতা দেখায় পরিবর্তন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটি মৌলের নাম বলো। পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন একটি মৌলের নাম নিশ্চয়ই ভেবে নিয়েছো। এক্ষুনি স্ক্রিনে তোমাদের সামনে দেখা যাবে। সঠিক উত্তর হচ্ছে আয়রন। এছাড়াও অন্য উত্তর হতে পারে আয়রন, যেমন 2 ধরনের যোজ্যতা দেখায়, 2 এবং 3। যখন 2 তখন আস যৌগ, যখন 3 ইক যৌগ। এমন কপারও 1 এবং 2 যোজ্যতা দেখায়। কোয়েশ্চেন নাম্বার 18 আমাদের সামনে। হ্যালোজেন মৌলের যোজ্যতা কত? হ্যালোজেন মৌলের যোজ্যতা কত? কোয়েশ্চেন নাম্বার 18, হ্যালোজেন মৌলের যোজ্যতা কত? নিশ্চয়ই তোমরা ভাবছো যোজ্যতা কীভাবে নির্ধারণ হয়, সেটা নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। না জানলে আমার ভিডিও আছে, সেটা দেখে নিও। হ্যালোজেন মৌলের যোজ্যতা কত? এক্ষুনি তোমাদের স্ক্রিনে দেখা যাবে। হ্যালোজেন মৌলের যোজ্যতা 1। কেন 1 হলো বলে দিই। কারণ হ্যালোজেন মৌলের সর্ববহিস্থ কক্ষপথে সর্বদা 7টি ইলেকট্রন থাকে। হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। তাহলে 8টি ইলেকট্রন করতে গেলে তারা আর কটি ইলেকট্রন দরকার? আর 1টি ইলেকট্রন দরকার। এরা কি করে? অন্যের থেকে ইলেকট্রন নেয়, তাই এদের যোজ্যতা 1। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। আমরা প্রায় পৌঁছে গেছি 20 নম্বর প্রশ্নের কাছে। পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপের মৌলগুলিকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপের মৌলগুলিকে কি বলা হয়? পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? এই ধরনের বিভিন্ন প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের সামনে 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? কাউন্টডাউন স্টার্ট। এক্ষুনি তোমাদের সামনে উত্তর। বলা হয় চ্যালকোজেন মৌল। গ্রুপ 16-এর মৌলগুলোকে চ্যালকোজেন মৌল বা আকরিক গঠনকারী মৌল বলে। আকরিক গঠনকারী মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এরা হচ্ছে গ্রুপ 16-এর চ্যালকোজেন মৌলের পরে, কারণ অনেক ধাতু প্রকৃতিতে আছে। এবার 20 অর্থাৎ তথা শেষ প্রশ্ন, একমাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম কি? অর্থাৎ নিষ্ক্রিয় মৌল যারা আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাদের মধ্যে একটি মৌল আছে যেটি তেজস্ক্রিয়। সেই মৌল কোনটি? একমাত্র নিষ্ক্রিয় মৌল যার তেজস্ক্রিয় ধর্ম বর্তমান। একমাত্র নিষ্ক্রিয় মৌল যার তেজস্ক্রিয় ধর্ম বর্তমান। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রেডন।
রেডন একমাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল যার তেজস্ক্রিয় ধর্ম বর্তমান। ওকে, এইভাবে 20টি প্রশ্ন শেষ হলো। তোমরা 20-র মধ্যে কত পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আজকের এই 20টি কোয়েশ্চেন তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রশ্ন পাবে তোমরা আমার চ্যানেলটি ফলো করতে থাকো। এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও। তো প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।